এসএসসি 26, 27, 28 হায়ার ম্যাথের ত্রিকোণমিতি 30 মিনিটে আমি তোমার বেসিক সহ এমন ভাবে পড়ায় দিব যে তুমি আমারে ধন্যবাদ দিবা। কারণ এই বেসিকগুলা তোমার 100% তুমি যদি বুঝো, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝাবো, 100% তোমার এটা পরীক্ষায় আসবেই আসবে, তোমার এসএসসিতে আসবে, এমনকি এই বেসিকগুলো তোমার কলেজ লাইফেও কাজে লাগবে। তুমি কলেজ লাইফে উঠেও তুমি আমারে 2 নম্বর বার ধন্যবাদ দিবা যে ভাইয়ার এই ক্লাস করে এসএসসি ফাটায় ফেলছি, আর এই ভাইয়ার ক্লাস করে কলেজ লাইফেও তোমার ট্রিকোনোমিতি বেসিক ধরতে হবে। কারণ ট্রিকোনোমিতি কলেজ লাইফে উঠলে বুঝবা বিশাল একটা পার্ট আছে ট্রিকোনোমিতির, সো তোমারে এই কনসেপ্টগুলো লাগবেই লাগবে। তো চলো, এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় তুমি 2 বার আমারে ধন্যবাদ দিবা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ। লেটস ডু ইট। প্রথম জিনিসটা, প্রথমে সিম্পল জিনিসটা দিয়ে আমি আগে শুরু করি, আর পরে 5টা এমসিকিউ সলভ করাবো, কাজে লাগবে এসএসসির জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমি যেই, এটা ধরো একটা কোণ, তাহলে অলওয়েজ মনে রাখবা সমকোণী ত্রিভুজের কোণের সাথে যেই বাহুটা থাকে সেটাকে তোমার বলা হচ্ছে ভূমি। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি নিজেই বুঝতেছো। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলে অতিভুজ, ঠিক আছে? আর এখানে কোণের সাথে যেই বাহুটা তাকে বলে ভূমি। তাহলে এটা কি? এটা হবে হচ্ছে লম্ব। সাপোজ আমি এইটারে যদি কোণ ধরি, কথার কথা, ধরো এইটারে যদি আমি কোণ ধরি, ধরো এই কোণটারে ধরলাম থিটা প্রাইম, মনে করো এইটারে যদি আমি থিটা প্রাইম ধরি, তখন কি হবে জানো? কোণের, দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। কিন্তু এই যে কোণের সাথে বাহু হিসেবে, তখন এইটা হয়ে যাবে আমার ভূমি, এইটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ আমি যদি থিটা ধরে নিই, তাহলে থিটা সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। কিন্তু আমি যদি এই কোণটাকে ধরি, থিটা প্রাইমকে ধরি, এটা সাপেক্ষে চিন্তা করলে কোণের সাথে এটা তখন হবে ভূমি, এটা হবে লম্ব, আর এটা অতিভুজই থাকবে, কারণ 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। তার মানে বুঝছো, ভূমি আর লম্ব কিন্তু আসলে ত্রিকোণমিতিতে ফিক্সড না, তুমি কাকে কোণ ধরতেছো তার উপর ডিপেন্ড করে। এটাকে ধরলে এটা ভূমি, আর এই কোণটা যদি ধরো তাহলে এটা কিন্তু ভূমি, তখন এটা লম্ব। বুঝছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, অনেকেই তোমরা জানতা না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝছি। তাহলে এইটুকু বুঝলে তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে শেষ। এবার আসো দ্বিতীয় পার্ট। দ্বিতীয় বেসিকটা হলো যে সাইন থিটা, কস থিটা, তারপরে হচ্ছে তোমার ট্যান থিটা, এগুলো আসলে কি? সিম্পল হিসাব। সাইন থিটা মানে হচ্ছে সাগরে লবণ আছে, এটা দিয়ে মনে রাখবা। তাহলে সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ, আছে মানে অতিভুজ, লবণ মানে লম্ব, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? আর টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? আর টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? আর আরেকটা জিনিস তো তোমরা এমনি জানো, সাইন থিটার বিপরীত হচ্ছে কি? কোসেক থিটা। তাহলে সাইন থিটা যদি ওই যে সাগরে লবণ আছে হয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? আবার কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে কস থিটা যদি হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমরা পারবা। ওকে, আসো এবার আসো হচ্ছে, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে সেক। আচ্ছা, এগুলো আমরা জানি। আচ্ছা, বুঝলাম। এখন একটা জিনিস হচ্ছে, তুমি একটু খেয়াল করো কোথায় কোনটা হচ্ছে মানে কোন ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক এটাকে অনুপাত কেন বলতেছে তুমি বুঝে ফেলছো, কারণ ত্রিকোণমিতির এই জিনিসগুলো আসলে দুইটা জিনিসের অনুপাত। যেমন টেরা লম্বা ভূত, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমির অনুপাত। তো বুঝতে পারতো, এই জন্য এগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে আমরা একটা জিনিস হচ্ছে একটু খেয়াল করব, সেটা হচ্ছে কোথায় ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কোথায় নেগেটিভ, এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথম জিনিসটা হচ্ছে, দেখো তুমি এটা নিজেই বুঝবা, এটা আমি এমনে মনে রাখতাম, অল স্টুডেন্টস টেক কেয়ার। কি দিয়ে মনে রাখতাম? অল স্টুডেন্টস টেক কেয়ার। তাহলে অলতে হচ্ছে অল, অর্থাৎ প্রথম চতুর্ভাগে অল, অর্থাৎ সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ধনাত্মক, পজিটিভ। তারপরে আসো অল স্টুডেন্টস, এসতে কি? এসতে হচ্ছে সাইন, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন, আর সাইনের বিপরীত কি? কোসেক। এই দুইটা শুধু পজিটিভ, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে নেগেটিভ। তারপরে কি আসতেছে? অল স্টুডেন্টস টেক কেয়ার। টেক, টিতে হচ্ছে ট্যান, এবং ট্যানের বিপরীত কি? কট। তার মানে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে শুধু পজিটিভ, বাকিগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে অল স্টুডেন্টস টেক কেয়ার, সিতে হচ্ছে কজ, আর কজের বিপরীত কি? সেক। তাহলে কজ বা সেক হচ্ছে শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে হচ্ছে পজিটিভ, বাকিগুলো হচ্ছে নেগেটিভ। মনে থাকবে? ওকে, এবার আসো সেই বিখ্যাত জিনিস। তাহলে এইবার তুমি আমারে একটা সিম্পল জিনিস হচ্ছে বলো যে সাইন মাইনাস থিটা, তুমি এটা শিখছো, এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। কিন্তু তুমি সারা জীবন দেখবা কজ মাইনাস থিটা, এইটা মানে হচ্ছে কস থিটা।
এটা অনেকের কনফিউশন হয় যে ভাই সাইন মাইনাস থিটা যদি ভাই মাইনাস সাইন থিটা হয়, কজ মাইনাস থিটা কেন মাইনাস হলো না, কেন কেন এটা প্লাস কস থিটা? ওয়েল, এটা এখন তোমার আমি বলবো, এই বেসিকটা জানতে হবে। তাহলে এইটুকু বুঝছো? ওকে, তাইলে আমি এগুলো একটু মুছে দিই। এগুলো মুছে দিয়ে এখন তোমারে ত্রিকোণমিতির কোণ সম্পর্কে ধারণা দিই। ত্রিকোণমিতির কোণগুলা আসলে কিভাবে ধরছে বলো। এটা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে মূলবিন্দু। তো মূলবিন্দু থেকে ডান দিকে গেলে আমরা জানি যে এক্স এর মান পজিটিভ, তাই না? এদিকে এক্স এর মান পজিটিভ, এদিকে হচ্ছে এক্স এর মান নেগেটিভ, এদিকে হচ্ছে ওয়াই পজিটিভ, এদিকে হচ্ছে ওয়াই নেগেটিভ। এটা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা জানি। তাইলে এই দিকটা হচ্ছে এক্স অক্ষের কি ধনাত্মক দিক বলা যায়, কারণ এই দিকে কিন্তু এক্স পজিটিভ, এই জন্য এটাকে আমরা বলতেছি এক্স অক্ষের ধনাত্মক দিক বা পজিটিভ দিক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ত্রিকোণমিতিতে তুমি যেই কোণ পাবা সেই কোণটাকে বলা হচ্ছে পজিটিভ কোণ। বলো একটা ঘড়ি কোন দিকে যায়, মনে মনে চিন্তা করো, একটা ঘড়ি এই দিকে ঘুরে, তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যাইতে হবে। তাহলে তার বিপরীত দিকে মানে এই দিকে যাইতে হবে। তাহলে বুঝছো? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমি স্টার্ট করব, করে ঘড়ির কাঁটা যেদিকে যায় তার বিপরীত দিকে যাব, অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে, ধরো এখানে আমি একটা কোণ পাইলাম, ধরো এই যে এখানে একটা কোণ পাইলাম, কথার কথা এই কোণটা হবে পজিটিভ কোণ। তাহলে বুঝছো ত্রিকোণমিতিতে তাহলে পজিটিভ কোণ বলতে কি বোঝায়? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি স্টার্ট করবা, ঘড়ির কাঁটার বিপরীতে যাবা, তাহলে যেই কোণটা পাওয়া যায় সেই কোণটাকে বলা হচ্ছে ধনাত্মক কোণ, পজিটিভ কোণ। ক্রিস্টাল ক্লিয়ার? এইটুকু বুঝছো? ওকে, তাহলে এইটুকু বুঝলে এবার আমারে বলো তাহলে নেগেটিভ কোণ আমি কেমনে পাবো? তাহলে ত্রিকোণমিতিতে তাহলে নেগেটিভ কোণ কিভাবে পাবো? তাহলে এটা তো বুঝলাম, এটা হচ্ছে আমি পজিটিভ কোণ পাইছি। তাহলে আমি নেগেটিভ কোণ কেমনে পাবো? দেখো, নেগেটিভ কোণ পাবো তাইলে উল্টা দিকে গেলে, সিম্পল হিসাব। আমি যদি ভাই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে যদি পজিটিভ কোণ পাই, তাইলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে আমি কি পাবো? নেগেটিভ কোণ পাবো। তাহলে এই যে এখানে পিঙ্ক কালারের মনে করো যে কোণটা, এই কোণটা হচ্ছে আসলে নেগেটিভ কোণ, এই কোণটা আসলে নেগেটিভ কোণ। কথাটা কি বুঝছো? যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে যদি পজিটিভ পাই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে, কারণ একটা ঘড়ি এই দিকে যায়, তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে আমি নেগেটিভ কোণ পাবো। দ্যাট মিনস এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ কোণ পাওয়া যায়। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝছো? তাহলে এবার আমারে তুমি বলো কজ মাইনাস থিটা, সবকিছু ভুলে যাও, এখানে কোণটা কি নেগেটিভ না? কারণ দেখো মাইনাস থিটা, তাহলে নেগেটিভ কোণ। তাহলে এই মাত্রই পড়লাম নেগেটিভ কোণ হচ্ছে এইটা। তাহলে বলো তো নেগেটিভ কোণ কোন চতুর্ভাগে আছে? দেখো তো কজ মাইনাস থিটা, মানে বুঝতেই পারতো সেখানে কোনটা নেগেটিভ। তাহলে আমারও তুমি এই ছবি থেকে বলো নেগেটিভ কোণ কোন চতুর্ভাগে পাওয়া যায়? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে যে নেগেটিভ কোণ পাই, দেখো আমার নেগেটিভ কোণটা এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা নেগেটিভ কোণ পাই। আর আমরা মাত্রই পড়ছি চতুর্থ চতুর্ভাগের জন্য কস পজিটিভ, চতুর্থ চতুর্ভাগের জন্য কস পজিটিভ, ওই যে অল স্টুডেন্টস টেক কেয়ার। তাহলে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ হওয়ার কারণে যেহেতু নেগেটিভ কোণ চতুর্থ চতুর্ভাগে থাকে, আর চতুর্থ চতুর্ভাগের যে কোনো কোণের জন্য কস পজিটিভ, এই জন্য কজ মাইনাস থিটা মানেও প্লাস কস থিটা। ক্রিস্টাল ক্লিয়ার? এটাই হচ্ছে কাহিনী, আর কিছু না। যেটা নেগেটিভ কোণ হোক যাই হোক, এটা চতুর্থ চতুর্ভাগে আছে, আর কজের মান চতুর্থ চতুর্ভাগের জন্য হচ্ছে পজিটিভ, এই জন্য কজ মাইনাস থিটা মানে কস থিটা। কিন্তু বাকিগুলোর জন্য কেন নেগেটিভ বুঝতেই পারতেছে, কারণ নেগেটিভ কোণ মানে চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে সাইন কিন্তু নেগেটিভ হয়, কারণ আমরা জানি সাইন হচ্ছে শুধুমাত্র এখানে আর এখানে পজিটিভ, এখানে সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ, আর সাইন এখানে পজিটিভ। তাহলে সাইন হচ্ছে এই দুই জায়গায় পজিটিভ, তাহলে অবশ্যই নেগেটিভ কোণের জন্য চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভই হবে, এই জন্য সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এই কারণে সাইনের বিপরীত কি? কোসেক, কোসেক মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। আবার ট্যান, ট্যান সেম কারণে চতুর্থ চতুর্ভাগে ট্যান নেগেটিভ, এই জন্য ট্যান মাইনাস থিটা মানেও মাইনাস ট্যান থিটা। আবার হচ্ছে কট মাইনাস থিটা মানেও হচ্ছে মাইনাস কট থিটা। বুঝছো? কিন্তু কস চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হওয়ার কারণে কস মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা। সেম কারণে কজের সাথে কি সেক, সেক হচ্ছে তার উল্টা, ওই একই কাহিনী, সেক মাইনাস থিটা মানেও এই জন্য প্লাস সেক থিটা। বুঝছো? কারণ চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কজ এবং সেক হচ্ছে পজিটিভ। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আশা করি এই বেসিকটাও তোমাদের ক্লিয়ার, এটাও ক্লিয়ার যে কেন এটা নেগেটিভ হয়েছে আর এটা কেন পজিটিভ হয়েছে। বুঝছো? শেষ, আরেকটা বেসিক ডান। এবার আসা হচ্ছে আমরা চলে যাব এইটুকু বুঝলে এর পরের কনসেপ্টে। পরের কনসেপ্টে আমরা যাব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে রূপান্তর, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা রূপান্তর করব। আচ্ছা, এটা কেন রূপান্তর হয়? আচ্ছা, আমি যখন মান বের করার চেষ্টা করি তখন এখানে কোণের মানের উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কেন আসলে পরিবর্তন হয়? কারণ ওই যে
আসলে এই ত্রিকোণমিতিক সবকিছু আসছে হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। তো সমকোণী ত্রিভুজে দেখা যায় যে অতিভুজের বিপরীত যে কোণটা সেটা তো 90 ডিগ্রি, তাহলে ওই 90 ডিগ্রি বাদ দিলে বাকি দুই কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি। সো দেখা যায় যে 90 ডিগ্রির একটা ব্যাপার স্যাপার এখানে আছে। ঠিক আছে, আমি এখানে প্রমাণ দেখাচ্ছি না, দরকার নাই, বাট বেসিক যা দরকার দেখাচ্ছি। বাট বুঝছো এই 90 ডিগ্রির, কারণ এই 90 ডিগ্রি বাদ দিলে বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রির জন্য এখানে একটা 90 ডিগ্রির ব্যাপার স্যাপার আছে। এই 90 ডিগ্রির কারণে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা চেঞ্জ হয়ে কি হয়, আচ্ছা কখন চেঞ্জ হয় আগে সেটা বুঝতে হবে। কখন চেঞ্জ হয় সেটা হচ্ছে তোমার, আমি কিন্তু আর ওইখানে গেলাম না যে 90 ডিগ্রির জন্য কেন চেঞ্জ হয়, এখানে আর গেলাম না, এটা দরকার নাই, বাট চেঞ্জ হয় ওই কারণে হয়। ঠিক আছে, এটা জেনে রাখলে, এইটুকু জানলেই তোমার ত্রিকোণমিতির বেসিক ক্লিয়ার থাকবে। এবার আসো হচ্ছে কখন চেঞ্জ হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে চেঞ্জ হয় হচ্ছে যখন 90 ডিগ্রি অথবা আচ্ছা রেডিয়ানে যদি প্রকাশ করি, কোন পরিমাপের হচ্ছে আমরা দুইটা প্রচলিত পদ্ধতির নাম জানি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে জানি। যাই হোক, তো ডিগ্রি আরেকটা হচ্ছে রেডিয়ান, এগুলো আমরা জানি এই জিনিসগুলা। তাইলে একটু খালি তোমার মনে করায় দেই, এই যে পাই আছে না, পাই, এই পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা খালি একটু মনে রাখবা। পাই রেডিয়ান কি রে ভাই, কি হইলো, এই পাই রেডিয়ান এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, পাই রেডিয়ান মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে আমারে বলো পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয় তাহলে বলো তো পাই বাই 2 এত রেডিয়ান মানে কত পাই। তাহলে মনে মনে এটা 180 ডিগ্রি চিন্তা করো। পাই যদি 180 ডিগ্রি হয় মানে রেডিয়ানে পাই রেডিয়ান মানে ডিগ্রিতে 180 ডিগ্রি, তাহলে পাই যদি 180 ডিগ্রি হয় কোণের ক্ষেত্রে, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি। তার মানে পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, একই কথা, আমি এটাই বুঝাইলাম। তার মানে 90 ডিগ্রি বা এটাকে রেডিয়ানে কনভার্ট করলে হচ্ছে পাই বাই 2। তাহলে পাই বাই 2 বা 90 ডিগ্রি এটার যদি বিজোড় গুণিতক হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয়। ভাইয়া বিজোড় গুণিতক জিনিসটা কি, এটা তো আবার বুঝলাম না, চলো এটা তোমারে বুঝাই। বলো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির গুণিতক, বিজোড় গুণিতক। আচ্ছা 90 ডিগ্রির দুই ধরনের গুণিতক আছে, একটা হচ্ছে জোড় গুণিতক আর একটা হচ্ছে বিজোড় গুণিতক। যেমন 90 ডিগ্রি সে নিজেই নিজের একটা গুণিতক, কেন, কারণ 90 ডিগ্রিকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে যেহেতু 90 ডিগ্রিকে 1 দিয়ে গুণ করে 90 ডিগ্রি পাওয়া যায়, এই জন্য 90 ডিগ্রি নিজেই নিজের একটা গুণিতক। কিন্তু সেটা কোন ধরনের গুণিতক বলতো, বিজোড় গুণিতক। ছোটবেলায় আমরা পড়ছি না যে 10 গুণিতক কি কি আছে বলতো, 10 গুণিতক আছে হচ্ছে 10 নিজে, তারপরে 20 30 40 50 60 70 এগুলো সবই হচ্ছে 10 গুণিতক। কারণ 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, ছোটবেলার যে নামতাগুলা পড়ছিল ওইগুলাই আর কি, ওইগুলাই হচ্ছে গুণিতক আর কি। তাহলে 90 ডিগ্রি নিজে নিজের গুণিতক। বলতো এটা কোন ধরনের গুণিতক, এটা হচ্ছে বিজোড় গুণিতক। কেন বিজোড় গুণিতক, কারণ এখানে গুণ হিসেবে 1 আছে, 1 একটা বিজোড় সংখ্যা, এই জন্য 90 ডিগ্রি হচ্ছে নিজেই নিজের বিজোড় গুণিতক। আচ্ছা বলতো 180 ডিগ্রি, এটাও 90 ডিগ্রির হচ্ছে একটা গুণিতক। কেন, কারণ 90 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে দেখো 180 ডিগ্রি পাওয়া যায়। খেয়াল করছো, তাহলে 180 ডিগ্রিও হচ্ছে 90 ডিগ্রির একটা গুণিতক। কিন্তু এটা কোন ধরনের গুণিতক, এটা হচ্ছে জোড় গুণিতক, কারণ এখানে একটা জোড় সংখ্যা আছে। সেম ভাবে 270 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু 3 মানে 270 ডিগ্রি, এটা হচ্ছে বিজোড় গুণিতক। 90 ডিগ্রি ইন্টু 4 মানে 360 ডিগ্রি, এটা হচ্ছে জোড় গুণিতক। 90 ডিগ্রি ইন্টু 5 মানে হচ্ছে 450 ডিগ্রি, বিজোড় গুণিতক। 90 ডিগ্রি ইন্টু 6 মানে হচ্ছে 540 ডিগ্রি, জোড় গুণিতক। বুঝছো, তাহলে 90 ডিগ্রি দুই ধরনের গুণিতক আছে। এর মধ্যে বিজোড় গুণিতক যদি থাকে, অর্থাৎ কোণের মান যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মানেই তো রেডিয়ানে পাই বাই 2, তাহলে 90 ডিগ্রি বা পাই বাই 2 এর যদি তোমার কোনো বিজোড় গুণিতক থাকে, সেই বিজোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে চেঞ্জ হবে। বারবার মনে রাখবা, বিজোড় গুণিতক হইলে চেঞ্জ হবে, অর্থাৎ এই ক্ষেত্রে চেঞ্জ হবে। কিন্তু জোড় গুণিতক হইলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে না। আমি আবারও মনে করায় দিচ্ছি, জোড় গুণিতক হইলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে না, শুধু বিজোড় গুণিতক হইলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের চেঞ্জ হবে। তাহলে বিজোড় গুণিতক হইলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হইলে সাইন হয়ে যাবে হচ্ছে কস, বা কস হয়ে যাবে সাইন, লিখে রাখছি। ট্যান হয়ে যাবে কট, বা কট হয়ে যাবে হচ্ছে ট্যান। সেক হয়ে যাবে কোসেক, বা কোসেক হয়ে যাবে হচ্ছে সেক। বুঝতে পারতেছো, ক্লিয়ার? এবং এগুলা কেমনে রূপান্তর আমি তোমারে সেটাও দেখাবো। এগুলা কেমনে রূপান্তর আমি তোমারে দেখাবো, এই যে দেখো। আসো কিছু এক্সাম্পল দেখি। ও তোমরা কিন্তু ডিএস ডাইনামিক স্কুলটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। বেচারার দেখো মন খারাপ, তো ডিএস ডাইনামিক স্কুলটা হচ্ছে অবশ্যই ফলো দিয়ে রাখবা। যেখানেই পাও, যেই সোশ্যাল মিডিয়াতেই পাও, ফলো দিয়ে রাখবা, কারণ তোমাদের জন্য দেশ সেরা বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা হচ্ছে আমরা কন্টেন্ট বানাচ্ছি। সো তোমার এটা কাজে লাগবে, ঠিক আছে? আর আমি নিজে হচ্ছে ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে হচ্ছে পাশ করছি এক্স নটরডেম কলেজে। আমার নাম হচ্ছে ডাক্তার রাহাত, ঠিক আছে? আচ্ছা, তোমরা রাহাত ভাই বলে আমরা ডাকতে পারো। যাই হোক, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে এই জিনিসটা তোমার কি,
তাহলে এটা তোমরা ফলো দিয়ে রাখবা। দেখো ফলো করো না দেখে ওর মনটা খারাপ, বাট যদি ফলো দাও ওর মনটা ভালো হয়ে যাবে, ফলো দিলে দেখো খুশি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো কি দেখাচ্ছিলাম, রূপান্তরটা এখন আমি তোমার আর একটু সুন্দর করে দেখাই। আচ্ছা ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো সাইন 120 ডিগ্রি। দেখো এই সাইন 120 ডিগ্রিকে তুমি চাইলে এই সাইনকে এখন কজে কনভার্ট করতে পারবা। কেমনে কনভার্ট করতে পারবা আমি তোমাকে দেখাই রূপান্তরগুলো। আমি পাশেই এই কোয়াড্রেন্টটা এঁকে রাখি, চতুর্ভাগগুলো হচ্ছে আমি পাশে এঁকে রাখি। আচ্ছা সাইন 120 ডিগ্রিকে দেখো আমরা লিখতে পারি হচ্ছে, দেখো তো 120 ডিগ্রিকে চাইলে আমি লিখতে পারি না 90 ডিগ্রির সাথে আর 30 ডিগ্রি যোগ করলেই তো 120 ডিগ্রি পাওয়া যায়, একই কথা। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আবার বলো তো এই 90 ডিগ্রিটা আমি লিখতে পারি না যে 90 ডিগ্রি ইন্টু 1, কারণ 90 ডিগ্রি হচ্ছে নিজেই নিজের কি বিজোড় গুণিতক। তাহলে রাহাত ভাই কি বলছে, বারবার বলছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকলে কোণের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক দেখো কোণের মধ্যে আছে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হলে সাইন কি হবে, সাইন হবে হচ্ছে কস। এটা একটু মনে রাখতে হবে, সাইন কস হবে বা কস হচ্ছে সাইন হবে, ট্যান কট হবে বা কট হচ্ছে ট্যান হবে, সেক হচ্ছে কোসেক হয়ে যাবে বা কোসেক হচ্ছে সেক হবে। ঠিক আছে, তাহলে বলো তো, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে এই ক্ষেত্রে, কজ হবে, কারণ 90 ডিগ্রির বিজোড় গুণিতক সাইন চেঞ্জ হয়ে কজ হবে। তাহলে কজ বাকি অংশটা এইটুকু এখন আর বাদ, কারণ এইটার জন্যই তো আসলে চেঞ্জ হয়ে গেছে, এই বিজোড় গুণিতকের জন্য এই বেচারা চেঞ্জই হয়ে গেছে। তো এটা এখন আর হিসাব করে লাভ নাই, তোমার শুধু হিসাব করতে হবে এর সাথে কি আছে, সাথে আছে প্লাস 30 ডিগ্রি, তাহলে কজ 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে কজ 30 ডিগ্রি হচ্ছে থাকতেছে। এখন আসো এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা এখানে একটা ব্যাপার আছে। বলো এখানে কোণের মান কত, বলো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই তো আমরা কোণ শুরু করি, তাহলে এই পয়েন্টে কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে বলতেছে যে 90 ডিগ্রির সাথে তুমি আরো 30 ডিগ্রি যোগ করো। তাহলে আমারে বলো এই 0 ডিগ্রি থেকে যদি আমি একদম 90 ডিগ্রি যাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আচ্ছা আমি কেন ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি, কারণ আমি বারবার বলছি যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে আমি ধনাত্মক কোণ পাবো। তো 90 ডিগ্রি তো একটা ধনাত্মক কোণ, তাহলে এই ধনাত্মক কোণ পাওয়ার জন্য অবশ্যই আমাকে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া লাগবে, বুঝছো? তাহলে এখান থেকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে 90 ডিগ্রি পর্যন্ত যাওয়ার পর এই পয়েন্টে আসলাম, তার সাথে আরো 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ, দেখতেই পাচ্ছ প্লাস 30 ডিগ্রি। তাহলে আরেকটু যাইতে হবে, তাহলে 90 ডিগ্রির সাথে প্লাস 30 ডিগ্রি এটাও ধনাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আরেকটু যাব, আরেকটু যে মনে করে এরকম কোন একটা জায়গায় হবে, তাই তো? যে এইটুকু পর্যন্ত 90 আর 30 মনে করে আরেকটু এইটুকু গেলে, তাহলে এটা করতে করতে বলো তো আমি কোথায় চলে গেছি, আসলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছি, দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছি। দ্বিতীয় চতুর্ভাগে বলো তো, এটা তো মেইনলি ছিল সাইন, এটা আসলে কি ছিল, ও কি হয়েছে ওইটা ম্যাটার করে না, ও সাইন থেকে কজ হয়েছে নাকি কি বলে ও গরু থেকে বাঘ হয়ে গেছে নাকি বাঘ থেকে গরু হয়েছে, এটা আমার দেখার বিষয় না। ও তো ছিল গরু, ধরো সে গরু থেকে বাঘ হোক যাই হোক ছিল তো গরু, তাহলে সেই গরু অর্থাৎ সেই সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি ছিল, পজিটিভ ছিল। ওই যে অল স্টুডেন্টস টেক কেয়ার, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে ও ছিল সাইন এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ও কি ছিল সেটা ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে যে cos 30 ডিগ্রি আসবে সেটাও পজিটিভই হবে, তাহলে এবার বাকিটা বলো, এটার মান খুবই সিম্পল। cos 30 ডিগ্রির মান কত, এটা একটু মুখস্থ রাখতে হবে। cos 0 ডিগ্রির মান কত, 1। cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আসলে √3/2, বুঝছো? তাহলে এটার অ্যান্সার কত ভাই, √3/2। ক্রিস্টাল ক্লিয়ার, এইটুকু বুঝছো, বুঝা গেছে? ওকে, তাহলে মান বের করাটা কি ইন্টারেস্টিং না? এখন ধরো সাইন 120 ডিগ্রির জায়গায় এটা এমনও থাকতে পারতো, এমনি দিলেও তোমাদের এখন কঠিন লাগে, বাট আর কঠিন লাগবে না, রাহাত ভাই ইজ হেয়ার। ঠিক আছে, নাথিং টু ফেয়ার, বুঝছো? আচ্ছা দেখো, পাই মানে তুমি মনে মনে চিন্তা করবে 180 ডিগ্রি, এটা রেডিয়ানে দেওয়া, পাই দেখলেই বুঝবে এটা রেডিয়ানে দেওয়া আছে, টেনশন করার কিছু নাই। পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে এখানে 180 ইন্টু 2, 180-কে 2 দিয়ে গুণ করলে মনে করে এটা 18। 180-কে আমরা কি লিখতে পারি, দেখো 180-কে আসলে আমরা লিখি কি, 18-র পাশে একটা শূন্য, তুমি মনে মনে এটা 18 ধরো, তাহলে 18 দুগুণে 36, 36-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 12। তাহলে 12 আর ওই যে একটা শূন্য ছিল, তাহলে 120 ডিগ্রি, মানে এটাই আসলে 120 ডিগ্রি। তাহলে দেখছো কত সহজে বের করা যায়, একই কথা। দেন এটারে আমি কেমনে করতাম, যদি এরকম দেওয়া থাকতো একই, আমি এটারে হচ্ছে ওই যে রেডিয়ানে দেওয়া থাকলে রেডিয়ানের মতো হিসাব করবো, বাট কনসেপ্ট তো সেম। এটারে লিখবো হচ্ছে আমি π/2, অর্থাৎ 90 ডিগ্রি 120 ডিগ্রিটা কি লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। রেডিয়ানে 30 ডিগ্রিকে কেমনে লেখা জানো, π/6 আকারে লেখে। কেন π/6, দেখো পাই মানে 180 ডিগ্রি, 18 ধরো, তাহলে 6 × 3 = 18, আর ওই যে 180-র একটা শূন্য, 30 ডিগ্রি। দেখছো 30 ডিগ্রি লিখছি, কত সহজেই বের করে ফেললাম। এবার বাকিটা তো সিম্পল, এটা হচ্ছে বিজোড় গুণিতক, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে cos, তাহলে cos π/6 হবে। একই কথাই তো রে ভাই, cos π/6 মানে তো ঘুরে ফিরে হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি তো, তাহলে cos
√3/2, তাহলে এটার কত আসবে √3/2। তাহলে বুঝছো, তাহলে কি মান বের করাটা কি কোনো কঠিন লাগতেছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার না জিনিসটা? একদম পান্তাভাত হয়ে গেছে না? তাহলে আমারও তুমি এখন বলো তো, তাহলে আমারও তুমি এখন বলো, তাহলে এটা যদি বুঝো তাহলে এখন আমারও বলো হচ্ছে যে tan, ধরো আমি তোমারে বলি, এখন তোমারে কিছু মান দিই, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, sin tan, আচ্ছা tan দিয়ে দিই, দাঁড়াও। tan মনে করো 4π/3, মনে করো বললো এটার মান বের করো, ক্যালকুলেটর ছাড়া এটার মান বের করতে হবে, এটাই তো বেসিক। তাহলে কেমনে বের করবা? আচ্ছা আগে তুমি মনে মনে চিন্তা করো, পাই মানে কি 180 ডিগ্রি, 18 ধরো, তাহলে 4 18 কত 72, 72কে 3 দিয়ে ভাগ করলে হয় 24, তাহলে 24 আর ওই যে পাই মানে একটা শূন্য ছিল এক্সট্রা, 18 পাশে শূন্য, তাহলে 24 আর শূন্য মানে 240 ডিগ্রি, তার মানে এটা মানে আসলে 240 ডিগ্রি। বলো 240 ডিগ্রি এটা কি 180 ডিগ্রির থেকে একটু বেশি না? সিম্পল চিন্তা করে, এটা 180 ডিগ্রি থেকে একটু বেশি, তাহলে এটা আমি লিখতে পারি না যে 240 ডিগ্রিকে আমি লিখতে পারি যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে তো পাই, তাহলে পাই প্লাস আর 60 ডিগ্রি। বলো 60 ডিগ্রির আমরা কেমনে লিখবো? বলো 60 ডিগ্রির লিখবো হচ্ছে π/3। বুঝছো, এই যে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে 240 ডিগ্রি, মনে মনে হিসাব করে ফেলছি। আচ্ছা এটা কেমনে ভাই 60 ডিগ্রি হলো বুঝলাম না তো। পাই মানে কি 180 ডিগ্রি, তুমি 18 মনে করো, 18 3 দিয়ে ভাগ করলে কত হয় 6, পাশে একটা শূন্য ছিল, তাহলে 6 শূন্য মানে 60 ডিগ্রি, তাহলে এটা 60 আর পাই মানে তো 180, তুমি এমনি জানো, তাহলে এটা কিন্তু 240 ডিগ্রি। কিন্তু এখন একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা হচ্ছে দেখো, অ্যাডভান্টেজটা হচ্ছে পাইকে আমি এমনি লিখতে পারি না 2 × π/2, দেখো পাইরে তো আমি লিখতে পারি 2 × π/2, একই কথাই যে 2 2 কাটাকাটি যে পাই হবে, কিন্তু এটা লেখার কারণে একটা সুবিধা হয়েছে, π/2 মানে 90 ডিগ্রি, তার মানে এটা আসলে 90 ডিগ্রির জোড় গুণিতক, 90 ডিগ্রি × 2, তাহলে জোড় গুণিতক হইলে কিন্তু চেঞ্জ হবে না, বিজোড় হইলে চেঞ্জ হবে, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, মানে tan tanই থাকবে, তাহলে tan tanই থাকবে, তাহলে এটা হবে tan, এই পরে যা আছে তাই π/3। বুঝছো? আর এটা জাস্ট চেক করার জন্য, এই মানটা কেন, এই মানটা দিয়ে তুমি এভাবে মনে রাখতে পারো যে এটা দিয়ে চেক করলাম যে চেঞ্জ হবে কি হবে না, তো এটা আমার এখন বাদ দিয়ে দিল, কোনো সমস্যা নেই। সো tan এটা এখন আসো, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে দেখতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট তো। বলো এটা কি 240 ডিগ্রি, বলো 240 ডিগ্রি আসলে আমি কই গেলে 240 ডিগ্রি পাবো, তুমি নিজে একটু হিসাব করো। দেখো আমি 0 থেকে 240 ডিগ্রিকে অবশ্যই ধনাত্মক কোণ, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ধনাত্মক কোণ পাবো, তাহলে 240 ডিগ্রিকে বের করার জন্য আমার এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যাওয়া লাগবে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এইটুকু পর্যন্ত গেলে 90 ডিগ্রি, এইটুকু পর্যন্ত গেলে 180 ডিগ্রি, তাও হলো না 240 ডিগ্রি, আরেকটু যাওয়া লাগবে, আরেকটু যেই যে ধরো 240 ডিগ্রি জায়গায়, তাহলে কোন কোয়াড্রেন্টে পৌঁছাইলাম রে ভাই? 3 নম্বর কোয়াড্রেন্টে। 3 নম্বর কোয়াড্রেন্টে মনে করে দেখো তো, অল স্টুডেন্টস টেক কেয়ার, টেক মানে tan, তাহলে 3 নম্বর কোয়াড্রেন্টে tan পজিটিভ, তাহলে ও ছিল tan, ও কি হইছে সেটা ইম্পর্টেন্ট নাও, ঠিক আছে ও ট্যানই হইছে, ঠিক আছে, বাট ও ছিল tan, কি ছিল এটার উপর ভিত্তি করে প্লাস মাইনাস হবে, অলওয়েজ মনে রাখবা কি ছিল তার উপর ভিত্তি করে আসলে প্লাস মাইনাস হয়, কি হইছে তার উপর ভিত্তি করে হয় না, কি ছিল তার উপর ভিত্তি করে প্লাস মাইনাস হয়, তাহলে ও ছিল tan, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, এই জন্য এটা পজিটিভই হবে, তাহলে শুধু tan π/3 যে মান সেটাই হচ্ছে এটার মান, একই মান। তাহলে বলো শুধু π/3 মানে কত? পাই মানে 180, 180 রে 3 দিয়ে ভাগ করলে 18 রে 3 দিয়ে ভাগ করলে 6 আর সাথে একটা শূন্য, তাহলে tan 60 ডিগ্রি, এটা আসলে tan 60 ডিগ্রির মান কত? √3, এগুলো তো মুখস্থ রাখতে হবে, তার মানে পুরো জিনিসটার মান √3, দেখছো এই পুরোটার মান √3 তুমি বের করে ফেলছো, এটাই হচ্ছে ম্যাজিক, এগুলাই তোমার করতে হবে। হ্যাঁ এখন তুমি বলতে পারো যে ভাই ক্যালকুলেটর আছে, পায়ের জায়গায় 180 বসাইলেই তো এটা আমি 240 ডিগ্রি, tan 240 ডিগ্রি বসাইলেই তো সরাসরি মান চলে আসে, এত কষ্ট কে করে ভাই? দুনিয়াতে সবসময় ক্যালকুলেটর তোমার সাথে থাকবে না, ঠিক আছে? এসএসসি তে তুমি এমসিকিউ তে হয়তো পারলা, এটা তোমার সিকিউ তে দিলে তুমি কি এটার পরে কি সরাসরি √3 লিখলে তুমি পরীক্ষায় মার্কস পাবা? আমার কথা বুঝতেছো? এটা যদি সিকিউ তে দেয় বা এসকিউ তে দেয়, তুমি ক্যালকুলেটর বসায় সরাসরি মান যদি বের করো, টিচার দিবে 0, কারণ টিচার তোমার প্রসেস দেখতে চায়, এটা তুমি পারো কিনা এটা দেখতে চায়, সিকিউ বা এসকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য বলতেছি না, তখন তোমার এটা দেখাইতে হবে। প্লাস তুমি কলেজে উঠবা, কলেজে উঠার পর এই ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি তোমার ক্যালকুলেটর লাগে, কলেজের ত্রিকোণমিতি এত বড়, আমি ভয় দেখাচ্ছি না, বাট কলেজে যারা সায়েন্স নিয়ে পড়বা, ত্রিকোণমিতির মানে শুধু ত্রিকোণমিতি এত বিশাল একটা চ্যাপ্টার, এবং ত্রিকোণমিতি সব জায়গায় লাগে কলেজে, তখন যদি এই ছোট্ট বেসিকে তোমার প্রবলেম থাকে, কলেজের ওই ত্রিকোণমিতিতে তুমি হাবুডুবু খাইতে থাকবা, তাহলে তোমার বুয়েটে পড়ার স্বপ্ন বা ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন বা ঢাকা ইউনিভার্সিটি সহ এরকম টপ জায়গায় পড়ার স্বপ্ন
কিন্তু হবে না। প্লাস যারা ওই যে ভালো কলেজে পড়তে চাও, নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, ঠিক আছে, টিকতে পারবা না কিন্তু এগুলা ছাড়া, বুঝছো? আর তুমি বললামই তো এসএসসির এমসিকিউ পারবা, কিন্তু সিকিউ এসকিউ তুমি আটকে যাবা। এটা না দেখাইলে সিকিউ এসকিউ তোমার মার্কস দিবে না, কারণ সিকিউতে প্রশ্নটা দেয় তুমি এটা পারো কিনা দেখার জন্য, বুঝছো? এই জন্য এগুলা পারতে হবে। ওকে, তাহলে ক্লিয়ার। এবার আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বেশ কয়েকটা জিনিসের মান বের করব। এবার আসো এটাই লাস্ট বেসিক, আমি কি করব, বেশ কয়েকটা জিনিসের হচ্ছে এখন আমি কি বের করতেছি, মান বের করতেছি। তাহলে এই মানগুলো হচ্ছে কেমনে বের করব, চলো দেখি। ধরো তোমাকে বলে দিছে tan θ = √3, এই ফলো দিয়ে রাখো কিন্তু ডিএস ডাইনামিক স্কুল, ঠিক আছে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ফলো দিয়ে রাখবা। আর আমাদেরকে যদি মেসেজ দিয়ে যদি খুঁজতে চাও যে ভাই আপনার সাথে কথা বলতে চাই বা মেসেজে ই করতে চাই, ফেসবুক পেজে মেসেজ দিবা, আমরাই রিপ্লাই দিব, টেনশন করো না, ঠিক আছে? ওকে, আর তুমি ফলো দিলেও খুশি হয়ে যাবে, বুঝছো? বেচারা তখন এই যে এরকম হয়ে যাবে, একটু খুশি হয়ে যাবে যে আমাকে ফলো দিছে, আমাকে ভালোবাসা পাচ্ছি। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ওই যে ব্যাক দিলে ব্যাক পাবেন, ফলো দিলে ফলো পাবেন, ওই রকম আর কি। ভালোবাসা দিলেও খুশি, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, tan θ = √3 হইলে বলছে তোমাকে থিটার মান নির্ণয় করো। কিসের মান? এই যে থিটা এর মান নির্ণয় করো, যেখানে শর্ত দিয়ে দিছে থিটার মান হচ্ছে 0 থেকে বড় কিন্তু 2π এর থেকে ছোট। আচ্ছা, 0 মানে কি? 0 ডিগ্রি বোঝাচ্ছে, যদি ডিগ্রিতে হিসাব করি। 2π, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইন্টু 2 মানে কত? 18 দুগুণে 36, পাশে একটা 0 মানে 360 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে এখানে কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে কোণের মান বের করতে হবে। অর্থাৎ এবার শুধু একটা মান বের করলে হবে না। তুমি বলতে পারো ভাই এটা তো আমার মুখস্থ, tan θ = √3 হইলে থিটার মান ভাই 60 ডিগ্রি আসে, ঠিক আছে, বাট এখানে বলে দিছে যে তোমার কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে বের করতে হবে। তুমি যেটা বের করছো এটা একটা মান বের করছো, আরেকটা মান আছে এই রেঞ্জের মধ্যে, আরেকটা মান আছে যেটা হচ্ছে tan θ হচ্ছে তোমার √3 আসে। তাহলে এই রেঞ্জের মধ্যে তোমাকে আরেকটা মানও বের করতে হবে। তাহলে সে আরেকটা মান আমরা কেমনে বের করব, চলো একটু দেখি। এটাই তো কাহিনী, এবং এটাই তো তোমার 8.3 তে আছে উচ্চতর গণিতে। আচ্ছা, এটা বের করার জন্য তোমাকে ফার্স্টে যেই কাজটা হচ্ছে করতে হবে, প্রথম পার্টটা খুব সিম্পল। প্রথম পার্টটা সিম্পল যে ভাই tan θ = হচ্ছে তোমার √3, তাহলে √3 কে আমরা লিখতে পারি হচ্ছে tan 60 ডিগ্রি। আমি ঠিক আছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রিকে আমি লিখতে পারি হচ্ছে তোমার π/3। কেন? ওই যে পাই মানে 180, 18 এর 3 দিয়ে ভাগ করলে 6, 6 আর 0 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির tan π/3 দিয়ে লিখতে পারি খুব সহজেই। তাহলে tan θ = tan π/3 হইলে এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে হচ্ছে tanটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে θ = π/3। এটা একটা মান আসছে, আর প্রবলেম হচ্ছে তোমাকে যে রেঞ্জটা দিয়ে দিছে সেই রেঞ্জের মধ্যে tan এর আরেকটা মান আছে যার জন্য √3 আসে, সেটাও তোমাকে এখন বের করতে হবে। তাহলে সেটা বের করবা কেমনে? তাহলে একটা বের করে ফেলছো, ঠিক আছে, এটা প্রথম পার্ট তোমার শেষ। আবার এখানে আসো, আবার লেখো, আবার আরেকটা পার্টে লিখবা যে tan θ = tan π/3, এটা লিখবা কারণ tan π/3 এর মান √3, ঠিক আছে, 60 ডিগ্রি মান √3। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বলো তো এই π/3 কে আমি যদি উল্টা কাজ করব, বলো তো তোমারে যদি কেউ এরকম একটা মান দিত, তোমাকে ধরো হচ্ছে কেউ মান দিল, হ্যাঁ, ধরো এই যে তোমাকে যদি কেউ যে এরকম একটা মান দিত যে tan 4π/3 থাকলে তুমি এটারে ভেঙে এই যে এমনে এটারে π/3 বানাইতে পারতা না? এবার তোমার উল্টা কাজ করতে হবে। এবার তোমার এইটা আছে, এটারে আস্তে আস্তে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এটারে আস্তে আস্তে নেওয়ার জন্য বলো তো আমরা কি করতে পারি? শুধু π/3 কে উল্টা রাস্তায় যদি আমি এখন যাই, শুধু π/3 কে লিখতে পারি হচ্ছে tan 2 × π/2 প্লাস π/3। বলো তো কেন লিখতে পারি? এটা একটু হিসাব করে লিখতে হবে। কেন হিসাব করে লিখতে হবে দেখো, কারণ আমরা জানি যে π/2 মানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির জোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না। সো এটা দেওয়া মানে হচ্ছে আলটিমেটলি এটা আর এটা একই কথা, একটু আগে দেখাইছি। দেখো এই যে এই লাইন আর এই লাইন তো সেম, ঠিক আছে, তাহলে এর আমি উল্টা দিক থেকে যাচ্ছি যে 90 ডিগ্রির জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হয় না। সো tanই থাকবে, প্রথম কথা মিলাচ্ছি। তারপরে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 2 মানে 180 ডিগ্রি, তাহলে আমার এই যে 0 থেকে শুরু করলে 180 হচ্ছে এইটুকু পর্যন্ত। তারপরে আমার আরো 60 ডিগ্রি যাওয়া লাগবে, ঠিক আছে, আমি 60 ডিগ্রি গেলাম, কিন্তু এই জায়গাটায় কি আমি tan পজিটিভ পাবো কিনা সেটা দেখতে হবে। কারণ এই যে অল স্টুডেন্টস টেক কেয়ার, হ্যাঁ ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, তাহলে আমি লিখতে পারি। নেগেটিভ হলে লিখতে পারতাম না, কারণ এটা লিখলে তখন এটা নেগেটিভ চলে আসতো। আমার তো এটা পজিটিভ, আমার তো এখানে tan π/3 তো পজিটিভ মান। তাহলে এই পজিটিভ মান পাওয়ার জন্য আমার এখানে কি করতে হবে? এখানে এমন কিছু একটা আনতে হবে যাতে তার জন্য tan পজিটিভ আসে। আমি দেখলাম যে হ্যাঁ এই মানটা লিখলে আমার tan পজিটিভ আসে, কারণ থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, ঘুরে ফিরে এটা মানে এটাই আসবে। সো আমার মিলে গেছে, এটা লিখলাম। এখন এটা লিখলে বাকিটা তুমি জাস্ট হিসাব করো, এটা কত পাই, তাহলে পায়ের সাথে π/3 যোগ করো, পায়ের সাথে π/3 যোগ করলে ওই যে tan
তাহলে পাই প্লাস পাই বাই 3 লসাগু করো, এই যে এই জিনিসটা লসাগু করো, লসাগু করলে হচ্ছে নিচে একটা 3 আসবে, তাই না? লসাগু করলে নিচে একটা 3 আসবে, এই লাইনটা লিখবা, লেখার পর কি হবে, নিচে একটা 3 আসবে, তাহলে নিচে 3 আসবে, পায়ের জন্য আসবে হচ্ছে 3 পাই, পায়ের জন্য আসবে হচ্ছে 3 পাই প্লাস পাই, ওই যে লসাগু করলা, তাহলে তার মানে 4 পাই বাই 3, তার মানে আরেকটা মান আসতেছে tan থিটা ইজ ইকুয়াল টু tan 4 পাই বাই 3, তাহলে এখান থেকে আলটিমেটলি আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু আসলে 4 পাই বাই 3। এখন এটা ঠিক হয়েছে কিনা এটাও দেখতে হবে। কোণের মান কত একটু মনে মনে হিসাব করো, 18, 100 পাই মানে 180 ডিগ্রি, মানে তুমি 18 মনে করো, 4 18 72, 72কে 3 দিয়ে ভাগ করলে 224, 24 আর ওই যে একটা শূন্য ছিল 240 ডিগ্রি। বলো 240 ডিগ্রি কি এই রেঞ্জের মধ্যে আছে? অবশ্যই আছে, 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 এর থেকে ছোট, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে 240 ডিগ্রি আছে, তাহলে এই মানটাও হবে। তার মানে এখান থেকে কোণের আসলে দুইটা মান পাইছি শর্ত অনুযায়ী, একটা হচ্ছে পাই বাই 3 আর একটা হচ্ছে 4 পাই বাই 3। বুঝছো? এটা বুঝলে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ বলছে যে এটাকেও ওই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হচ্ছে থিটার মান বের করতে, যতগুলা মান বের করা যায় ততগুলা মান বের করতে। তো চলো এটা আমরা একটু করি, তাহলে তুমি নিজেই দেখো cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। আচ্ছা, টেনশন করার কিছু নাই, তুমি এখানে একটা মাইনাস দাও, মাইনাস দিয়ে বলো cos কতর মান হচ্ছে হাফ, বলো তুমি নিজেই বলো cos কতর মান হচ্ছে তোমার হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে মাইনাস দিয়ে তুমি cos 60 ডিগ্রি লেখো না, cos 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার পাই বাই 3, ওই যে এটা মানে 180, 18 ধরো, 3 6 18 আর ওই যে 0 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর সামনে একটা মাইনাস দিছি মানে মাইনাস হাফ, ঠিক আছে, ঠিক আছে, আমি কি কোনো চেঞ্জ করছি? মাইনাসের জন্য মাইনাস দিছি আর এটা মানে হাফ, তাহলে মাইনাস হাফই লিখছি। এইবার আসো হচ্ছে আমি একটু এখানে একটা কারুকার্য করি, কারুকার্য করে এবার আমারে বলো তো, যেহেতু এখানে জিনিসটা মাইনাস, তাহলে আমার কজের মান মাইনাস আসে কোন কোন কোয়াড্রেন্টে? বলো কজের মান মাইনাস আসে কোন কোন কোয়াড্রেন্টে বলো তো? এই কোয়াড্রেন্টে হচ্ছে কজ মাইনাস, আর এই যে এই কোয়াড্রেন্টে কজ মাইনাস। খেয়াল করে দেখো এখানে সবাই পজিটিভ, তার মানে কজও পজিটিভ, আবার ফোর্থ কোয়াড্রেন্টেও কিন্তু কজ পজিটিভ, তাহলে এই দুই জায়গায় নেওয়া যাবে না, তাহলে আমার নিতে হবে এই জায়গা আর এই জায়গা, তাহলে এই জায়গায়ও কজের মান মাইনাস, এই জায়গায়ও কজের মান মাইনাস, ঠিক আছে, তাইলে আমার এই দুই জায়গায় আসলে এখানে অ্যান্সার হবে, মানে এই দুই জায়গারই কোন একটা দুইটা কোণ পাওয়া যাবে যার জন্য আসলে এটার অ্যান্সার হবে। তাহলে এই দুই জায়গায় এখন আমাকে নিতে হবে, নেওয়ার জন্য দেখো আমি এটা রেখে লিখতে পারি, তাহলে এটা তো cos থিটা, বলো এটার এখন আমি লিখবো, আমাকে তো কজই রাখতে হবে, আমাকে তো জিনিসটারে কজই রাখতে হবে, চেঞ্জ তো করা যাবে না, তো এটার আমি কজই রাখবো। বলো কজ রাখার জন্য অবশ্যই কি করতে হবে, আমার 2 × π/2 করতে পারি আমি, 2 × π/2, কেন? কারণ আমরা জানি যে π/2 জোড় গুণিতক হলে cos cosই থাকে, আমার তো এখানে cosই রাখতে হবে, এখানে তো sin আনার কোনো সুযোগ নাই। তাহলে যদি ত্রিকোণমিতিক অনুপাতের চেঞ্জ না করতে হয়, চেঞ্জ যদি না করা লাগে, তাহলে আমার 90 ডিগ্রির জোড় গুণিতক আনতে হবে। আমি 90 ডিগ্রির জোড় গুণিতক হিসেবে পাইকে আনছি, বা ওই π/2 × 2 আনছি, তার মানে এখানে 180 ডিগ্রি আনছি। 180 ডিগ্রি এনে দেখো তো এখানে কোণের মান কত? π/3। আমি 180 ডিগ্রি এনে দেখো তো সেখান থেকে এখানে যে কোণটা, এই π/3 আমি বিয়োগ করে দিলে বলো তো কোনো সমস্যা হবে? দেখো আমি তোমারে বুঝাই, এটার মানে আমি কি লিখছি যে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা লিখলে আমার এখন চেক করতে হবে যে এটা মানে কি আসলে এটা আসে কিনা, ব্যাক সাইডে চেক করতে হবে, উল্টা দিকে যে চেক করতে হবে যে এটা যে লিখলাম এটা মানে কি আসলে মাইনাস cos 60 ডিগ্রি কিনা দেখতে হবে। কেমনে বুঝবো? দেখো খুব সিম্পল, খুব সিম্পল। দেখো প্রথম কথা হচ্ছে এটা π/2 জোড় গুণিতক, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, cos cosই থাকবে, ঠিক আছে। আবার এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে শুরু করব, 180 ডিগ্রি কি পজিটিভ কোণ, পজিটিভ কোণ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি আসবো, আসলাম, আসার পর দেখো এটা মাইনাস করতে বলতেছে, তার মানে এই কোণটা কিন্তু নেগেটিভ কোণ, এই কোণটা কিন্তু নেগেটিভ, এতক্ষণ পজিটিভ ছিল, এতক্ষণ পজিটিভ ছিল এই জন্য আমি ঘড়ির কাঁটার বিপরীতে আসছি, কিন্তু এখন নেগেটিভ হওয়ার কারণে আমি এখান থেকে 60 ডিগ্রি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাব। বুঝছো? এতক্ষণ আমার কিন্তু পজিটিভ কোণ ছিল 180 ডিগ্রি, এই জন্য আমি ঘড়ির কাঁটার বিপরীতে এই পয়েন্টে আসছি 180 ডিগ্রি, বাট এখন আমার নেগেটিভ কোণ আসছে, তো নেগেটিভ কোণ আসলে ঘড়ির কাঁটার দিকে যাওয়া লাগবে, তাহলে এখান থেকে আমি এখন ঘড়ির কাঁটার দিকে যাব, তো এখান থেকে আমি ঘড়ির কাঁটার দিকে কত কোণ যাব? 60 ডিগ্রি যাব, তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে যদি 60 ডিগ্রি যাই, এই যে এই জায়গাটায় যে আমার শেষ হবে, তাহলে এই জায়গাটা বলো তো কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে, যেখানে cos নেগেটিভ, তার মানে এটার জন্য cos আসবে নেগেটিভ, মানে মাইনাস cos আসবে, ঠিক আছে, মাইনাস আসছে, ঠিক আছে, তার মানে এটা তোমার নেওয়াটা ঠিক আছে। ব্যাস এবার বাকিটা হিসাব, তাহলে পাই থেকে মাইনাস π/3 গেলে বলো এটা হবে তাহলে cos π মাইনাস π/3, তারপরে তুমি লসাগু করো, লসাগু করলে দেখো এখানে আসবে হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 3 পাই মাইনাস পাই,
এটা আসবে 3 পাই মাইনাস পাই, ঠিক আছে? তাহলে কত হবে? 3 পাই থেকে হচ্ছে পাই চলে গেলে হচ্ছে তোমার কত? 2 পাই। তার মানে এটা আলটিমেটলি হবে, দেখো এই পাশটা হবে cos 2 পাই বাই 3, cos 2 পাই বাই 3, ঠিক আছে? cos 2 পাই বাই 3। ওকে, তাহলে কি বুঝছো? তাহলে পারবা। তাহলে তার মানে এই যে এটা ইজ ইকুয়াল টু এতক্ষণ আমরা যা লিখতেছিলাম এটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে cos থিটা, এটা মানেই হচ্ছে তোমার cos থিটা, ঠিক আছে? তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু cos 2 পাই বাই 3, তার মানে এখান থেকে একটা থিটার মান বের করলাম 2 পাই বাই 3। বুঝছো? এই হইছে ব্যাপার। আর এটা কত? ওই যে তুমি করে দেখো, ঠিক আছে? করে দেখো, এটা 120 ডিগ্রি আসবে। এটা 120 ডিগ্রি না, 180, 360 ডিগ্রি 3 দিয়ে ভাগ 120 ডিগ্রি। আর এটা স্টিল সৃজনশীলে আসলে বেস কিউতে আসলে তুমি আর এমনি করতে হবে, আর সাথে ক্যালকুলেটর আছে না, খালি চেক করবা যে ঠিক আছে কিনা। cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি দেখবা, দিয়া দেখবা যে মাইনাস হাফ আসে কিনা। যদি মাইনাস হাফ আসে বুঝবা তোমার ঠিক আছে, তাহলে একটা কোণ বের করলাম। বাট সমস্যা হচ্ছে আমি তো আরেকটা কোণ পাবো, এই যে মাইনাসের জন্য এখানেও একটা কোণ পাবো। তাহলে এটা বের করার জন্য কি করতে হবে? একই কাজ, একই জিনিস, জাস্ট এখানে এখন চিন্তা করো, আগের মতোই লিখবা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, যেহেতু হাফ লিখছে তাহলে মাইনাস cos পাই বাই 3, এটা আগে লিখবা। তারপর উল্টা দিক থেকে আসবা cos থিটা, তোমার তো এখানে cos-ই রাখতে হবে। এখানে cos রাখার জন্য তোমার অবশ্যই পাই বাই 2 জোর গুণিতক নিতে হবে। তাহলে 2 ইনটু পাই বাই 2 জোর গুণিতক নিতে হবে। বাট এবার কাহিনী হচ্ছে এবার তোমারে থার্ড কোয়াড্রেন্টে আসতে হবে। একটু চালাকি করো, দেখো বলো তো থার্ড কোয়াড্রেন্টে আসার জন্য আমি কি করতে পারি? অলরেডি আমার এখানে পাই বাই 2 ইনটু 2 নেওয়া লাগছে, মানে 180 ডিগ্রি নেওয়া লাগছে, মানে অলরেডি আমি 180 ডিগ্রি অর্থাৎ এই পয়েন্টে চলে আসছি। বলো তো এই পয়েন্টে আসার পর আমি যদি থার্ড কোয়াড্রেন্টে যাইতে চাই তাহলে আমার আরেকটু ধনাত্মক কোণ নিতে হবে না? যে আমি এইটুকু পর্যন্ত চলে আসছি, তারপরে যদি আমি থার্ড কোয়াড্রেন্টে আসতে চাই তাহলে আমার আরেকটু পজিটিভ কোণ নিলে আমি থার্ড কোয়াড্রেন্টে চলে আসবো। তাহলে আরেকটু পজিটিভ কোণ নেওয়া লাগবে, কারণ ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আরেকটু পজিটিভ কোণ নিব, তার মানে আরেকটু পজিটিভ কোণ নিতে হবে, মানে প্লাস। এবার বুঝছো কত পজিটিভ নিবই? যে পাই বাই 3 যা আছে সেটারই আমি যোগ করব। তার মানে একটা জিনিস বুঝছো, এখানে আসলে যা থাকবে হয় আমি সেটারে বিয়োগ করব, নয়তো আমি যোগ করব। কনসেপ্ট হচ্ছে এইটাই। আমি এখন 180 ডিগ্রি থেকে যদি ওই 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আবার এই যে এইটুকু পর্যন্ত এসে ঘড়ির কাঁটার দিকে চলে যাব 60 ডিগ্রি, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যেখানে cos নেগেটিভ, অথবা হচ্ছে আমি 180 ডিগ্রির সাথে 60 ডিগ্রি যোগ করলে আমি আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টে চলে যাব যেখানেও cos নেগেটিভ। তো এই দুইটার জন্য আমি অ্যান্সার পাবো। তাহলে আগের বার মাইনাস করছি, এবার প্লাস করবো, কারণ প্লাস করলে আমি থার্ড কোয়াড্রেন্টে আসবো। মাইনাস করলে তো সে আমি আবার আগের মতোই সেকেন্ড কোয়াড্রেন্টে যে এই মানটাই পাবো। এটা তো বের করে ফেলছে, এখন আমার লাগবে এই মানটা। এই জন্য আমি 180 ডিগ্রির সাথে এখানে যা ছিল 60 ডিগ্রি আমি যোগ করব, করলে থার্ড কোয়াড্রেন্টে মাইনাসই পাবো। সো বুঝছো, প্রথম কথা এটা জোর গুণিতক, cos cosই থাকবে, সমস্যা নাই। আর এই কাহিনীটা করে আমি আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টে আসি, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তার মানে এটার জন্য আসলে মাইনাস কিছু একটা আসবে, মাইনাস cos পাই বাই 3 আসবে। তার মানে এই লাইন থেকে এই লাইন ঠিক আছে, আমি চেক করে দেখলাম cos cosই থাকবে, আর থার্ড কোয়াড্রেন্টের জন্য নেগেটিভ আসবে, তার মানে মাইনাস cos পাই বাই 3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা ঠিক আছে। তা বাকিটা তো তাহলে বুঝছোই, বাকিটা হচ্ছে তোমার কিছুই না। তাহলে এখন দেখো এটা হচ্ছে পাই, তাহলে পায়ের সাথে পাই বাই 3 যোগ করো, ওই বাকিটা তো তুমি পারবাই। পায়ের সাথে পাই বাই 3 যোগ করলে দেখবা যে হচ্ছে এটা তোমার আসবে 4 পাই বাই 3। আমি আর শর্টকাট করে ফেললাম, তুমি একটু দেখাও যে এটা পাই, তারপরে পাই প্লাস পাই বাই 3, তারপর লসাগু করবা 3, উপরে হচ্ছে 3 পাই বাই 3 পাই প্লাস পাই, তার মানে আলটিমেটলি আসবে 4 পাই বাই 3। তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু cos 4 পাই বাই 3। উভয় পক্ষ থেকে cosটাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 4 পাই ডিভাইডেড বাই হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে কোণের মান আসতেছে কত? 240 ডিগ্রি। আগেরটা ছিল 120 ডিগ্রি, 240 ডিগ্রি। তুমি আবার সেই ক্যালকুলেটর ইউজ করবা যে cos 240 ডিগ্রি মান মাইনাস হাফ কিনা, দেখবা মাইনাস হাফই আসবে। ঠিক আছে, তার মানে বুঝবা তোমার অ্যান্সার ঠিক আছে। আর শর্ত কি বলছিল? শর্ত বলছিল 0 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট হইতে হবে কোণ। তো আমার একটা আসছে 240 ডিগ্রি, একটা আসছে 120 ডিগ্রি, যেই দুইটাই শর্ত মানে, দুইটাই শর্ত মানে, তার মানে এই দুইটাই অ্যান্সার। বুঝছো? তাহলে এমনি করে তোমার হায়ার ম্যাথে কাজ করতে হবে। তাহলে এই যে এতক্ষণ যে বেসিক বললাম ট্রিকোনোমেট্রিকে রূপান্তরগুলা কেমনে করবা, বা এই যে এরকম একাধিক মান দেওয়া থাকলে কেমনে হচ্ছে কোয়াড্রেন্ট হিসাব করে করে তুমি মান বের করবা, এই জিনিসগুলো শিখাইলাম। ভাই এটা তোমার সারা জীবন লাগবে। ট্রিকোনোমেট্রি যতদিন থাকবে তোমার জীবনে, কলেজ লাইফ হোক যেই লাইফ হোক, এই জিনিসগুলো তোমার লাগবেই লাগবে। এটা না শিখে তুমি যদি কলেজে যাইতা ধরা খাইতা, প্লাস এটা না শিখে তুমি যদি এসএসসি দিতে যাইতা তাও ধরা খাবা, সিকিউতে এসকিউতে তুমি ধরা খাই বসে থাকবা। দেখবে এখান থেকে প্রচুর আসবে। এই জন্যই বলছি 100% কমন। যা বলছি কথা কাজে একদম পারফেক্ট, 100% এটা তোমার লাগবেই। এটা তোমার এসএসসি তেও লাগবে, এইচএসসি তেও লাগবে, জীবনের প্রত্যেকটা স্টেজে লাগবে। এমনকি তুমি যদি বড় হয়ে বিসিএস পরীক্ষা দাও, বিসিএস পরীক্ষার ট্রিকোনোমেট্রি থেকে কোশ্চেন আসে, এই বেসিক তোমার বিসিএস এও লাগবে, সব জায়গায় লাগবে। তো তুমি আমারে বারবার দেখবা যে জীবনের বিভিন্ন স্টেজে যে তুমি আমারে ধন্যবাদ দিবে ইনশাআল্লাহ। তাহলে এবার দেখো ছোট ছোট কিছু এমসিকিউ আছে, আমার মনে হয় তুমি এটা নিজেই এখন পারবা। বলো
কোসেক মাইনাস থিটা মানে কি? আমরা শুধুমাত্র জানি কি কজ মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা, সেক মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস সেক থিটা। এই দুইটা বাদে বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত যদি মাইনাস হয়, কোন মাইনাস হলে জিনিসটা মাইনাস হয়। তার মানে কোসেক মাইনাস থিটা মানে কি? কোসেক মাইনাস থিটা মানে আমি যদি এখন একটু দেখায় দিই, কোসেক মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। তাহলে মাইনাস কোসেক যা থাকবে তাই, π/3। এবার বলো কোসেক কার উল্টা? এটা সাইনের উল্টা। তাহলে তুমি এখানে মাইনাস লেখো, মাইনাস 1/কোসেক উল্টা দাও, সাইন লেখো। কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে এখানে মাইনাস থাকুক, তাহলে 1/sin π/3। তো π/3 মানে কত? ওই যে 180, এটা 18 ধরো, 3 6 18 মানে 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির মান কত? হাফ। ঠিক আছে, সরি হাফ না, সরি হাফ না। sin 0 ডিগ্রি হচ্ছে 0, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 60 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এটা হচ্ছে √3/2। তাহলে এটা √3/2, তাহলে √3/2, তাহলে এটা √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এই ভাগ থাকলে উপরে উল্টে যাবে, তাহলে এটা হবে -2/√3। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো -2/√3। ঠিক আছে, বলো tan থিটা মাইনাস হচ্ছে তোমার 13π/2, বলো এর মান কত? দেখছো এটা বরিশাল বোর্ডের কোশ্চেন, চলো এটা সলভ করি। আমরা এই জিনিসটা জানি যে এইখানে যে মানটা দেওয়া আছে এটা একটু ভেজাল। কেন এটা একটু ভেজাল? কারণ আমার এইখানে রাখা যাবে না, আমার এই কোণটারে সামনে নিতে হবে। তুমি জানো যে থিটাকে আমার পিছনে নিতে হবে, এইখানে যা থাকবে ওইটারে সামনে নিতে হবে। কেন? ওইটারে সামনে নিয়ে আমি দেখবো যেটা কি আসলে তোমার 90 ডিগ্রির জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক। তাহলে এটারে আমি একটা চালাকি করতে পারি। চালাকিটা কি জানো? দেখো তো এই লাইনটারে যদি আমি এইরকম একটা লাইন লিখি, দেখো তো কোনো চেঞ্জ হয়েছে কিনা জীবনে। দেখো তো এটারে আমি যদি এইরকম করে লিখি, বলো আমি কি কিছু পাপ করছি? হ্যাঁ রাহাত ভাই আপনি অনেক পাপ করে ফেলছেন। না, কোনো পাপই করিনি। দেখো এখানে একটা মাইনাস কমন নিলে দিন শেষে দেখো -13π/2 আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা, অর্থাৎ থিটা -13π/2 একই জিনিস। জাস্ট আমি একটা মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে আর এই যে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, জাস্ট সামনে একটা মাইনাস কমন নিয়েছি, একই কথা। এটা মানে কিন্তু এই যে -13π/2 প্লাস থিটা, একই জিনিস। এখন আসো, এখন তুমি মনে মনে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরা কোণটারে মনে মনে তুমি থিটা ধরো এই পুরাটা থিটা। তাহলে পুরাটা থিটা হইলে দেখো তো এটা দেখতে অনেকটা মনে হচ্ছে না tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা। তাহলে tan মাইনাস থিটা সূত্র কি? -tan থিটা। তাহলে tan মাইনাস থিটা যদি -tan থিটা হয় তাহলে এটাও হবে হচ্ছে -tan থিটা। তাহলে tan মাইনাস থিটা মানে হচ্ছে -tan থিটা। তাহলে -tan থিটা মানে এই যে পুরাটারে থিটা ধরছি, তাহলে এই পুরাটা, অর্থাৎ তোমার এখন 13π/2 মাইনাস থিটা চলে আসছে। বুঝছো? ওকে, মুছে দিই, এটা ধরছিলাম আর কি মনে মনে। এখন আমার লাভটা কি? যে এটা সামনে চলে আসছে, এখন আমি আসল কাজ শুরু করব। বলো 13π, আচ্ছা 13π আমি একটা কাজ করি, এটারে লিখতে পারবো না যে 12π প্লাস পাই, 12π এর সাথে একটা পাই যোগ করলে 13π হয়। তাহলে 13π আমি ইচ্ছা করে লিখবো, দেখো এটা 12π, 13π ছিল তো, দেখো এটারে লিখবো হচ্ছে আমি 12π প্লাস π/2 মাইনাস থিটা। দেখো এতে করে লাভটা কি? এতে করে লাভটা হচ্ছে এবার আমি এটারে আলাদা করে ফেলতে পারবো। বুঝছো, ছোটবেলায় তুমি পড়ছো a প্লাস বি ডিভাইডেড বাই এক্স, এটারে কি লেখা যায়? a/x প্লাস b/x। ছোটবেলায় লেখছো না, বীজগণিতিক রাশিতে পড়ছো না? এই কাজটা করব। তাহলে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2, এটারে লিখতে পারি হচ্ছে যে এটা বাই 2 প্লাস এটা বাই 2। তো এটাই করব। তাহলে এটা বাই 2 প্লাস এটা বাই 2, তাহলে অর্থাৎ 12π/2 প্লাস π/2। তাহলে এটারে লিখবো হচ্ছে 12π/2 প্লাস π/2 মাইনাস থিটা। বুঝছো? এবার আসো এইটুকু তো বুঝছো। এইটুকু বুঝার পর এখন একটা জিনিস খেয়াল করো। আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। কোনো সমস্যা আছে? যে 12π/2 প্লাস π/2 মাইনাস থিটা, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন দেখো 12π-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6π। 6π, দেখো 6π। বাইটারে আমি একটা কাজ করতে পারতাম, দেখো এটা তো এরকম ছিল না, একটু স্পেস নেই, এটা তো এরকম ছিল 12π/2 প্লাস ছিল হচ্ছে আমার π/2 মাইনাস থিটা, তাই তো? দেখো এই 12π/2 আমি ইচ্ছা করে লিখবো হচ্ছে 12 ইন্টু π/2। কোনো কিছু হইল? 12 ইন্টু π/2 একই কথা, কিন্তু এটা লেখার কারণে একটা লাভ হয়েছে। দেখো এটা π/2 জোড় গুণিতক, এইটুকু অংশ π/2 জোড় গুণিতক। তাহলে π/2 জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হয় না। তাহলে এর পরের লাইন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হয় না, তাহলে -tan ভিতরে যা থাকবে তাই। তাহলে -tan এইটুকুর জন্য ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, তাহলে ভিতরে যা থাকবে তাই, অর্থাৎ π/2 মাইনাস থিটা। তুমি এটা জানো।
এখন আসো, এটা কি প্লাস নাকি মাইনাস একটু দেখতে হবে, যে এটার জন্য প্লাস নাকি মাইনাস। তুমি একটা নাও, বলো পাই বাই 2 কে 12 বার নিলে তুমি কোন ঘরে যাবা? দেখো পাই বাই 2 কে একবার নিলে এখানে পাবা, দুইবার পাই বাই 2 নিলে এখানে, তিনবার পাই বাই 2 নিলে এখানে, চারবার পাই বাই 2 নিলে এখানে, পাঁচবার নিলে এখানে, ছয়বার নিলে এখানে। বুঝতেছো যে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিকে একবার নিলে এখানে, দুইবার নিলে 180 ডিগ্রি এখানে, তিনবার নিলে 270 ডিগ্রি এখানে, চারবার নিলে 360 ডিগ্রি, এরকম করে 12 বার নিতে হবে। তাহলে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার। এই 12 বার নেওয়ার পরও তুমি কিছু একটা যোগ করতেছো, 12 বার নেওয়ার পরও কিছু একটা যোগ করতেছো। তাহলে 12 বার নেওয়ার পরে তুমি আবার এই জায়গায় আসবা, এই জায়গায় এসে তুমি এইটুকু অংশ যোগ করতেছো। তো যোগ করলে জিনিসটা হচ্ছে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যাবে, কারণ এই যে 12 বার এখানে নিয়ে আরেকটু যোগ করতেছো, আরেকটু উপরে উঠবে, আরেকটু উপরে উঠলে প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তাইলে আলটিমেটলি ট্যান থেকে আসতেছে জিনিসটা, ট্যান অবশ্যই পজিটিভ হবে। যেটা থেকে আসতেছে সেটা পজিটিভ কিনা সেটা হচ্ছে ম্যাটার করে। তাহলে এখানে প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এই ট্যানও পজিটিভ, তাহলে প্লাস, আর সামনে একটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। বুঝছো, এটা তো পজিটিভ, তাহলে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, সামনে তো একটা এমনিতেই মাইনাস ছিল, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটুকুই। এবার আসো আমি এটা আবার দেখবো, আবার দেখো পাই বাই 2 মানে কি? ধনাত্মক কোণ, তাহলে আমি পাই বাই 2 মানে এই যে এইটুকু আসবো, এইটুকু আসার পর দেখো আমার এখন এই কোণটা মাইনাস করতে বলতেছে, তাহলে এইটুকু আসলাম, ঘড়ির কাঁটার বিপরীতে আইসা পাই বাই 2 হচ্ছে এই জায়গাটায় থাকলাম, এখান থেকে এখন আবার নেগেটিভ কোণ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আসার পর নেগেটিভ কোণ মানে আমি আবার ঘড়ির কাঁটার দিকে চলে যাব, তাহলে আবার এইটুকু পর্যন্ত এসে নেগেটিভ কোণের কারণে ঘড়ির কাঁটার দিকে চলে যায়, এখানে থামবো, তার মানে এইটাই হবে হচ্ছে এই কোণের অবস্থা। তাহলে এই কোণের অবস্থাটা এরকম কোন একটা জায়গা হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এখানে যাই আসুক সেটা পজিটিভ হবে, এবং প্লাস মাইনাস মিলে আলটিমেটলি মাইনাসই হবে, কারণ সামনে মাইনাস তো এমনিতেই আছে, তাহলে পজিটিভ আর সামনে মাইনাস মিলে মাইনাস হবে। এখন কাহিনী হচ্ছে প্লাস মাইনাস বের করে ফেলছে, এখন বাকিটা খুবই সিম্পল। পাই বাই 2 নিজেই নিজের কি বিজোড় গুণিতক না? 90 ডিগ্রিকে লেখা যায় 90 ডিগ্রি ইন্টু 1, মানে বিজোড় গুণিতক, তাহলে ট্যান চেঞ্জ হয়ে যাবে, ট্যান চেঞ্জ হয়ে কি হয়? কট হয়, দেখাইছিলাম। তাহলে এটা হবে কট, আর এই যে থিটা, এটা তো এখন হয়েই গেছে, এটার জন্য চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, ট্যান হয়ে গেছে কট, আর এই যে থিটা, কট থিটা, আর এটা হচ্ছে পজিটিভ, কারণ ট্যান পজিটিভ, এই জন্য প্রথম কোয়াড্রেন্ট এটা পজিটিভ হবে, পজিটিভ, আর ওই যে নেগেটিভের কারণে প্লাস মাইনাস মিলে মাইনাস কট থিটা, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস কট থিটা। দেখছো, এটা কিন্তু ক্যালকুলেটরে তুমি পাবা না, আসলে এটা তোমার এমনিই করতে হবে, এটাই হচ্ছে কাহিনী। সাইন স্কোয়ার মাইনাস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা কত? এটা হচ্ছে 1 আসবে। কেমনে আসবে দেখো, এটা চালাকি আছে, এটা সহজ। তাহলে এটা বুঝছো, এই ম্যাথটা বুঝলে তোমার আসলে ট্রিকোনোমেট্রিক অনুপাতে রূপান্তর টুপান্তর প্লাস মাইনাস সব বুঝে ফেলবা। দেখো এটা একটা সেই একটা ম্যাথ 9-10 এর লেভেলে। ওকে, এবার আসো, এবার হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস থিটা। বলো সাইন স্কোয়ার মাইনাস থিটা। তো তুমি একটা জিনিস চিন্তা করো, সাইন স্কোয়ার মাইনাস থিটা, এটাকে আমি লিখতে পারি না? দেখো তো, এটাকে লিখতে পারি সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার, কারণ তুমি জানো এগুলা খুব ভালো মতোই তুমি এগুলা জানো যে সাইন স্কোয়ার মাইনাস থিটাকে সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার লেখা যায়, একই কথা, কারণ স্কোয়ারটা আসলে সাইনের উপরে এসে পড়ে, মানে লেখার সময় আর কি, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার মাইনাস থিটা মানে আসলে পুরোটাই স্কোয়ার আর কি, আসলে সাইনের উপরে এসে পড়ে বলাটা আসলে ভুল, আসলে ওইটা না, এটা আসলে পুরোটার উপরই আসলে স্কোয়ার আর কি। যাই হোক, এটা লেখি আমরা সাইনের উপরে আর কি। যাই হোক, তাহলে এটাকে লেখা যায় সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সরাসরি কজ স্কোয়ার থিটা লেখো, এটা যা আছে তাই, বুঝছো? তাহলে সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে পুরোটার উপরে স্কোয়ার, যেটাকে আমরা লিখি হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস থিটা। আসলে মানে স্কোয়ারটা সাইনের উপরে এসে পড়ে, এটা একটু ভুল, মানে এইভাবে বলাটা ভুল অ্যাকচুয়ালি। আসলে আসল কাহিনী তো বুঝতেছো, এই পুরোটার উপরে স্কোয়ার, কিন্তু আমরা লেখার সময় লিখে হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস থিটা, এর মানেই বুঝায় যে পুরোটার উপরে স্কোয়ার আছে, বাট লেখার স্টাইলটা হচ্ছে এখানে স্কোয়ার দিলেই হয়, এখানে আর স্কোয়ার দেওয়া লাগে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এটার মানে আসলে পুরোটার উপরে স্কোয়ার, তো পুরোটার উপরে স্কোয়ার দিলাম। এখন আসলে ভিতরটায় দেখো তো, সাইন মাইনাস থিটা, এটাকে আমি লিখতে পারি না মাইনাস সাইন থিটা, ভিতরের পার্টটা দেখো, সাইন মাইনাস থিটাকে আমি লিখতে পারি হচ্ছে মাইনাস সাইন থিটা, একটু আগে পড়ছি, তার মানে এটা মাইনাস সাইন থিটা আর এই যে স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা। এবার তুমি আমারে বলো, কোনো কিছুকে মাইনাস কোনো কিছুকে স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যায়, প্লাস হয়ে যায়, সো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো মাইনাস কোনো কিছুকে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। বলো, সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এই জন্য অ্যান্সার হচ্ছে 1। পারবা? তাহলে বলো তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু -1, আর থিটার মান দেখো 0 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট হলে থিটার মান বের করতে বলছে, পারবা না? এটা হচ্ছে ওই যে আমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 হইলে
আমি তো আরো কঠিনটা দেখাইছি, আমি দেখাইছি যে শূন্য থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট মান বের করা দেখাইছি। আর এটা তো আরো সহজ, শূন্য থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট tan θ = -1 হলে বের করো। এই যে এই রকম, এই যে এইরকম মান, এই যে এইরকম যখন দেখাইছিলাম। পারবা না তাইলে? পারা উচিত, করে ফেলবা। সেম ভাবে tan θ = -√3, তাহলে এবার বলছে 90 ডিগ্রি থেকে থিটার মান বড়, কিন্তু এই যে 3π/2, 3π/2 মানে কত? পায়ের মান 180 বসাও, তাহলে 18 × 3 = 72, সরি 18 × 3 = 54, 18, হ্যাঁ 18, 18 দুগুণে 36, 3 18 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, মানে 27 আর একটা শূন্য 270 ডিগ্রি। তার মানে এবার বলে দিছে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট হইলে tan θ = -√3 হইলে কোণের মান বের করো। পারবা না? এই যে এই মানগুলা, এই যে এইগুলা, এই যে এইভাবে বের করবা, বা এই যে এখানে যখন বের করছিলাম একই, জাস্ট এবার এখানে প্লাস ছিল +√3, ওখানে হচ্ছে -√3। বলো tan θ যদি -√3 হয় তাহলে এখানে কোন কোন কোয়াড্রেন্টে কোণ পাবা জানো? tan এর মান কোথায় কোথায় নেগেটিভ বলো তো? tan এর মান হচ্ছে এইখানে নেগেটিভ আর এই যে এখানে নেগেটিভ, তার মানে তুমি এবার কোণ পাবা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে, বুঝছো? কারণ tan θ যদি হচ্ছে -√3 হয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে tan এর মান কোথায় কোথায় নেগেটিভ, সেই কোয়াড্রেন্টের কোণ পাবো। তাহলে tan এর মান নেগেটিভ হচ্ছে এখানে আর এই যে এখানে, তাহলে এই দুই কোয়াড্রেন্টে পাবা। তাহলে এই ক্ষেত্রে এই দুই কোয়াড্রেন্টে হচ্ছে তুমি পাবা, বুঝছো? বাট কাহিনী আছে, কোণের মান আবার বলে দিছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে 90 থেকে বড় 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে ব্যাপারটা এরকম। দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি শুধু এই মানটা পাবা, এটা আর পাবা না, কারণ এটার জন্য হচ্ছে 270 ডিগ্রি থেকে বড় কোণ লাগে, বুঝতেই পারতেছো? এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, প্রশ্নে বলে দিছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জে মান লাগবে। তার মানে তোমার এই রেঞ্জের মধ্যে tan এর মান মাইনাস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে তুমি কোশ্চেনটায় সেকেন্ড কোয়াড্রেন্টে tan পাবা। ওই কোশ্চেনে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে শুধু tan পাবা, এটা লাগবে না কারণ এটা 270 ডিগ্রি থেকে বড়। দ্যাটস ইট, এবার তুমি বের করে ফেলো। তাহলে এই কোয়াড্রেন্টে বের করা তো তুমি বুঝতেই পারতেছো, এই যে অনেকটা এটার মতোই হবে আর কি। তাহলে ঠিক আছে, প্র্যাকটিস করবা, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো তো ট্রিগোনোমিতে একদম ক্রিস্টাল ক্লিয়ার না? এইভাবে প্র্যাকটিস করো, দুইটা তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিছি। তাহলে এইভাবে করে পড়লে ট্রিগোনোমিতে একদম বেস্ট রেজাল্ট করবা। আর ডিএস ডাইনামিক স্কুলটা ফলো দিয়ে রাখো, এরকম দুর্দান্ত সব ক্লাস পাবা। আর এটা একদম শর্ট কন্টেন্ট আমি পড়াইছি, সো বুঝতেই পারতেছো সময় নিয়ে যদি আমি দেখাই তাহলে আরো বেটার হবে। তবে এসএসসি 26-এর পরীক্ষা দেখে আমি একটু শর্টকাটে জাস্ট যতটুকু বেসিক একদম ক্রিস্টাল ক্লিয়ার করা লাগে সুন্দর করে দেখাই দিছি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদেরকে ফলো করো, দেখা হবে।